সবাই যাকে একাডেমির সবচেয়ে দুর্বল ফেইলর ভাবত, তার তলোয়ারের সামনে সবচেয়ে শক্তিশালী রাজকুমারীও হাঁটু গেড়ে বসল। জিরো থেকে হিরো হওয়ার এই অবিশ্বাস্য লড়াই দেখতে ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করো না। প্রিন্সেস স্টেলা ভার্মিলিয়ন অবশেষে জাপানে এসে পৌঁছেছে, আর এই খবর টিভিতে দেখা মাত্রই টেলিভিশন বন্ধ করে দেয় আমাদের মেইন ক্যারেক্টার ইক্কি কুরোগানে, যে একজন ম্যাজিক্যাল নাইট হতে চায়। স্টেলাকে হাগুন একাডেমিতে গ্রহণ করা হয়েছে, যে একাডেমি সবচেয়ে সেরা ম্যাজিক্যাল নাইট তৈরি করার জন্য বিখ্যাত। সে ভার্মিলিয়ন সাম্রাজ্যের দ্বিতীয় রাজকুমারী এবং তাকে বলা হয় এই একাডেমির সবচেয়ে শক্তিশালী এবং প্রতিভাবান নাইট। কিন্তু ইক্কি তখন ভাবছিল মানুষের তৈরি সেই পুরনো স্টিরিওটাইপ নিয়ে, যেখানে মানুষ মনে করে তুমি ভবিষ্যতে কি হবে তা তোমার জন্মের সময়ই নির্ধারিত হয়ে যায়। ইক্কি এরপর তার তলোয়ার ইন্তেৎসুকে ডেকে এনে ট্রেনিং শুরু করে। ইক্কির স্বপ্ন একজন ব্লেজার হওয়া। ব্লেজার হলো তারা যারা নিজেদের আত্মাকে বর্ম বা অস্ত্র বানাতে পারে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এদেরকেই ম্যাজিক্যাল নাইট বলে। ট্রেনিং শেষে ইক্কি যখন নিজের রুমে ফেরে, সে দেখে দরজার সামনে অন্য কারো জুতো রাখা। রুমে ঢুকতেই দেখে স্বয়ং প্রিন্সেস স্টেলা সেখানে জামা পাল্টাচ্ছে। ইক্কিকে দেখে স্টেলা তো চরম লজ্জায় পড়ে যায়, আর অবস্থা আরও বেগতিক করতে ইক্কি বোকামি করে নিজের টি শার্টটাও খুলে ফেলে। ব্যাস, স্টেলা চিৎকার করে ইক্কিকে বিশাল এক চর মারে। এরপর তাদের সোজা ডিরেক্টরের অফিসে নিয়ে যাওয়া হয়। ডিরেক্টর জানান যে তারা দুজন এখন থেকে রুমমেট, কারণ ইক্কি হলো এই একাডেমির সবচেয়ে জঘন্য বা ওয়ার্স্ট ওয়ান, আর স্টেলা হলো সবচেয়ে স্ট্রং। তাই এটাই নাকি বেস্ট কম্বিনেশন। প্রথমে স্টেলা কোনোভাবেই পার্টনার হতে রাজি ছিল না, কিন্তু ডিরেক্টর তাকে একাডেমি থেকে বের করে দেওয়ার ওয়ার্নিং দিলে স্টেলা ইক্কির ওপর 3টা শর্ত চাপিয়ে দেয়। 1. রুমে কথা বলা যাবে না। 2. চোখ খোলা রাখা যাবে না। আর 3. রুমের ভেতর শ্বাস নেওয়া যাবে না। ইক্কি বলে অন্তত শ্বাস নেওয়ার পারমিশন তো দাও, কিন্তু স্টেলা ভাবে শ্বাস নিলে ইক্কি নাকি তার গায়ের গন্ধ শুকবে, তাই সে রিফিউজ করে। এই ঝামেলা মেটানোর জন্য ডিরেক্টর তাদের মধ্যে একটা মক ব্যাটল বা ডেমো ফাইটের ব্যবস্থা করেন। এই ফাইটে কোনো ফিজিক্যাল ড্যামেজ হয় না, শুধু শরীরের এনার্জি শেষ হয়ে যায়। শর্ত হলো যে জিতবে সে ই রুমের সব নিয়ম ঠিক করবে। 1 ঘন্টা পর 4 নম্বর ট্রেনিং ফিল্ডে ফাইট শুরু হয়, আর সবাইকে চমকে দিয়ে এক তীব্র লড়াইয়ের পর ইক্কি স্টেলাকে হারিয়ে দেয়। হেরে যাওয়ার ফিলিংস কেমন, স্টেলা তো সেটা ভুলেই গিয়েছিল। ফাইট শেষে ডিরেক্টর সেখানে এলে স্টেলা তাকে বলে যে কুরোগানে তার পুরো এনার্জি মাত্র 1 মিনিটে শেষ করে ফেলেছে, আর এটা এমন এক মুভ যা দিনে মাত্র একবারই করা যায়। ইক্কি স্টেলার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, তবে তার জীবনের কোনো ঝুঁকি ছিল না। স্টেলা ডিরেক্টরকে জিজ্ঞেস করে একজন র্যাঙ্কে ফেলর কিভাবে এত ভালো ফাইট করতে পারে। ডিরেক্টর বলেন যে র্যাঙ্ক শুধু ম্যাজিক বা ব্লেজারের ওপর দেওয়া হয়, তরবারি চালানো বা ফিজিক্যাল স্কিলের ওপর নয়। তাই ডিরেক্টর স্টেলাকে ইক্কির কাছ থেকে কিছু শিখতে বলেন। এটা মোটেও ওর সময় নষ্ট হবে না। পরের দিন সকালে ইক্কি ঘুমাচ্ছিল। স্টেলা তাকে ডাকতে যায়, কিন্তু স্টেলার হাত ইক্কির শরীরের নিচে আটকে যায়। হাত ছাড়ানোর টানাটানির মধ্যে ইক্কি জেগে ওঠে, আর এতে স্টেলা ভয় পেয়ে ছিটকে দেয়ালে ধাক্কা খায় এবং মাথায় চোট পায়। ইক্কি যখন স্টেলার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছিল, তখন স্টেলা সরি বলে, আর ইক্কিও মক ব্যাটলের শর্ত মনে করিয়ে দিয়ে ভালো রুমমেট হয়ে থাকার কথা বলে। অন্য এক সিনে দেখা যায় একটা মেয়ে ট্রেনে করে আসছিল। সেই শান্ত পৃথিবীর পেছনে নিষ্ঠুর রিয়েলিটি নিয়ে ভাবছিল। সে যে মানুষটাকে গভীরভাবে ভালোবাসে, সে দীর্ঘদিন ধরে অনেক কষ্ট সহ্য করছে। ওই মানুষটার বাবা মা কেউই তাকে ভালোবাসে না, উল্টো সবাই তাকে আরও কষ্ট দিতে চায়। তাই মেয়েটা ডিসাইড করে এই দুনিয়া ওই মানুষটাকে যে ভালোবাসা দেয়নি, সে একাই তাকে সবটুকু কেয়ার আর ভালোবাসা দেবে। হাগুন একাডেমির প্রথম দিনটি শুরু হয় এক সুন্দর সকাল দিয়ে। ইক্কি আর স্টেলা একসাথে ওয়ার্কআউট করছিল। ইক্কির প্রতিদিন 20 কিলোমিটার দৌড়ানোর অভ্যাস। সে চায়নি স্টেলা এত কষ্ট করুক, কিন্তু স্টেলার শক্তিশালী ম্যাজিক থাকায় সে কোনো ক্লান্তি ছাড়াই ইক্কির সাথে তাল মেলাচ্ছিল। দৌড় শেষে ইক্কি নিজের স্পোর্টস ড্রিঙ্কটা স্টেলাকে খেতে দেয়। প্রথমে একটু দ্বিধায় ভুগলেও ইক্কির সারল দেখে স্টেলা মুচকি হেসে ড্রিঙ্কটা খেয়ে নেয়। আজ ইক্কির চোখে মুখে এক অন্যরকম আনন্দ, কারণ দীর্ঘ 4 বছর পর তার আদরের ছোট বোন শিজুকু এই একাডেমিতে পড়তে আসছে। ক্লাস শুরু হতেই ক্লাসরুমে ঢোকেন নতুন টিচার ইউরি ওরেকি। শুরুতেই তিনি এক চমকপ্রদ খবর দেন। এই বছর 7 স্টার ব্যাটল ফেস্টিভ্যালের নিয়ম পুরোপুরি বদলে গেছে। এখন আর কোনো খাতা কলমের স্কোর নয়, বরং সত্যিকারের লড়াইয়ের ময়দানে যারা নিজেদের প্রমাণ করতে পারবে তারাই হবে স্কুলের প্রতিনিধি। প্রতি 3 দিন পর পর ম্যাচ হবে। এই নিয়মে ইক্কি মনে মনে খুব খুশি হয়, কারণ 3 দিন বিশ্রাম পেলে সে তার স্পেশাল মুভ ইতোসুরা ব্যবহার করতে পারবে। তবে ক্লাসের মাঝেই হঠাৎ টিচার ইউরি প্রচুর রক্ত বমি করে ফ্লোরে পড়ে যান। সবাই ভয় পেয়ে গেলেও তিনি হাসি মুখে জানান দিনে 1 লিটার রক্ত বমি করা তার পুরনো রোগ। উদযাপনের দিনে কেউ যেন ভয় না পায়, তাই তিনি ব্যাপারটা লুকিয়ে রেখেছিলেন। ক্লাসের পর নিউজ পেপার ক্লাবের এক মেয়ে এসে ইক্কির ইন্টারভিউ নেওয়ার জন্য তার হাত ধরলে স্টেলা ভীষণ জেলাস হয়ে পড়ে।
সে অভিমান করে চলে যেতে নেবে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ইক্কির বোন শিজুকু। এসেই সে সবাইকে চমকে দিয়ে সরাসরি তার ভাই ইক্কির ঠোঁটে কিস করে বসে। স্টেলার কাছে ভাই বোনের এমন আদর করা একদমই অস্বাভাবিক ছিল। সে রাগে ও ঈর্ষায় ফেটে পড়ে এবং জেদের বসে সবাইকে বলে দেয় যে ইক্কি হলো আমার মাস্টার আর আমি ওর সার্ভেন্ট। এই কথা শুনে শিজুকুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শিজুকুর ম্যাজিক হলো পানি আর স্টেলার ম্যাজিক আগুন। একে অপরকে কথা শোনাতে শোনাতে দুজনের মধ্যে শুরু হয়ে যায় এক বিশাল ম্যাজিক্যাল ফাইট। স্কুলের ভেতরেই দুই শক্তিশালী ম্যাজিকের সংঘর্ষে বিশাল এক বিস্ফোরণ ঘটে। ইক্কি অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারে না। তবে স্কুলের প্রথম দিনেই এমন কাণ্ড ঘটানোর জন্য ডিরেক্টর তাদের অভিনব এক শাস্তি দেন। পুরো এক সপ্তাহ ধরে মেয়েদের ২৭টি বাথরুম পরিষ্কার করতে হবে। দিনের শেষে ডরমিটরিতে ফেরার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ইক্কি তখন স্টেলাকে তার জীবনের সবচেয়ে কষ্টের গল্পটা শোনায়। ইক্কির দাদা রিওমা কুরোগানে ছিলেন বিশ্বযুদ্ধের এক বিখ্যাত সামুরাই। কিন্তু কুরোগানে পরিবারের সবাই দুর্দান্ত ম্যাজিকের অধিকারী হলেও ইক্কির কোনো ম্যাজিক্যাল ট্যালেন্ট ছিল না। পরিবার তাকে এতটাই অবহেলা করত যে তাকে পরিবারের অংশই মনে করা হতো না। কষ্ট আর অপমানে এক প্রবল ঝড়ের রাতে ইক্কি বাড়ি থেকে পালিয়ে যায়। যখন সে ঠান্ডায় প্রায় মরতে বসেছিল তখন তার সেই বিখ্যাত দাদা তার সামনে এসে দাঁড়ান। তিনি ইক্কিকে বুকে জড়িয়ে বলেন, তুমি সবচেয়ে দুর্বল? তাহলে ওই ফিলিংসটাই ধরে রাখো, ওটাই প্রমাণ যে তুমি এখনো হাল ছেড়ে দাওনি। দাদার এই একটি কথায় ইক্কির জীবন বদলে যায়। সে একা একা দিনের পর দিন কঠোর অনুশীলন করে নিজেকে আজকের এই শক্তিশালী রূপ দিয়েছে। ইক্কির এই কষ্টের কথা শুনে স্টেলাও আবেগপ্রবণ হয়ে পড়ে। অন্যদিকে শিজুকু তার নতুন রুমমেট নাগির কাছে মনের কথা খুলে বলে। সে জানায় পরিবার তার ভাইয়ের সাথে যে অন্যায় করেছে তা সে কোনোদিন ভুলবে না। সে একাই বাবা, মা আর পুরো পরিবারের সবটুকু ভালোবাসা দিয়ে তার ভাইকে আগলে রাখবে। এদিকে স্টেলা তার সার্ভেন্ট পরিচয়টাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলে। ইক্কি যখন বাথরুমে গোসল করছিল স্টেলা তখন জোর করে বাথরুমে ঢুকে যায় ইক্কির শরীর ধুইয়ে দেওয়ার জন্য। তার সোজা কথা, আমি সার্ভেন্ট আর সার্ভেন্টদের এসব কাজ করে দিতে হয়। সপ্তাহান্তে ছুটির দিনে স্টেলার খুব ইচ্ছে ছিল ইক্কির সাথে ডেটে যাওয়ার, কিন্তু শিজুকু প্ল্যান করে সবাইকে নিয়ে শপিংয়ে যাওয়ার। অগত্যা ইক্কি, স্টেলা, শিজুকু এবং নাগি সবাই মিলে শপিং মলে যায়। ঘোরাঘুরির এক ফাঁকে তারা খুব আনন্দ করে আইসক্রিম খাচ্ছিল। কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ নেমে আসে চরম বিপদ। বিশাল একদল সশস্ত্র গুন্ডা হঠাৎ করেই মলটিতে হামলা চালায়। তারা নিমেষেই মলের সিসিটিভি রুম দখল করে নেয় এবং সিকিউরিটি গার্ডদের অজ্ঞান করে দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুন্ডারা মলের ওয়াশরুমের দিকে তাক করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আর ঠিক সেই ওয়াশরুমেই তখন হাত ধুচ্ছিল ইক্কি এবং নাগি। শত্রুরা ইক্কি এবং নাজিকে প্রায় ধরে ফেলছিল, কিন্তু ভাগ্যক্রমে নাজি তার জাদুকরী ডিভাইস হার্মিট অফ ডার্কনেস ব্যবহার করে নিজেকে এবং বাকিদের ছায়ার আড়ালে লুকিয়ে ফেলে তাদের জীবন বাঁচায়। এই ডিভাইসের সাহায্যে সে ছায়াকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ছায়ার ভেতরে চলাফেরা করতে পারে। এরপর তারা পরিস্থিতি খতিয়ে দেখতে যায় এবং স্টেলা ও শিজুকোকে নিরাপদে উদ্ধার করে। ইক্কি তখন স্কুলের ডিরেক্টরকে কল করে জানতে পারে যে এই জিম্মি করার খবরটি ইতিমধ্যেই টিভিতে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ পুলিশকে খবর দিয়েছে। এই ঘটনার পেছনে একটি বিশেষ অর্গানাইজেশন জড়িত, যাদের সাথে একজন ব্লেজারও রয়েছে। তারা বিশাল অঙ্কের টাকা দাবি করছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। পুলিশ ডিরেক্টরের কাছে সাহায্য চায়। পরিস্থিতি বিবেচনা করে ডিরেক্টর তার ক্ষমতা বলে ইক্কি, স্টেলা, শিজুকো এবং নাজিকে স্কুলের বাইরে তাদের জাদুকরী বা স্পিরিচুয়াল অস্ত্র ব্যবহারের বিশেষ অনুমতি দেন। ইক্কি ডিরেক্টরকে ধন্যবাদ জানায়। এদিকে শিজুকো এবং স্টেলা আলোচনা করছিল যে গুন্ডারা শুধুমাত্র নারী ও শিশুদের জিম্মি করেছে। শিজুকোর কাছে একটি মাস্টার প্ল্যান ছিল, কিন্তু তার কিছুটা সময় দরকার, আর সেই সময়টুকু বের করার দায়িত্ব পড়ে স্টেলার ওপর। হঠাৎ দেখা যায় একজন নারী গুন্ডাদের কাছে তার সন্তানকে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছে, কিন্তু নিষ্ঠুর গুন্ডারা উল্টো তাকে লাথি মারে। এতে রেগে গিয়ে বাচ্চাটি একটি গুন্ডার মুখে আইসক্রিম ছুঁড়ে মারে। গুন্ডাটি রাগে অন্ধ হয়ে বাচ্চাটিকে গুলি করতে যায়। ঠিক তখনই স্টেলা এসে তাকে বাঁচায়। গুন্ডারা স্টেলার দিকেও গুলি ছোঁড়ে, কিন্তু স্টেলার জাদুকরী এমপ্রেস ড্রেস তাকে বুলেটের আঘাত থেকে পুরোপুরি রক্ষা করে। এরপর সেখানে এন্ট্রি নেয় গুন্ডাদের বস বিশো। সে তার জাদুকরী আংটি দিয়ে স্টেলাকে ফাঁদে ফেলে, যার নাম ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এর বাম দিকের আংটি যে কোনো আক্রমণ শুষে নিতে পারে এবং ডান দিকের আংটি সেই শক্তিকে শাস্তি হিসেবে ফিরিয়ে দেয়। স্টেলা যখন বিশোকে ঘুষি মারে তখন বিশো বাম আংটি দিয়ে স্টেলার শক্তি শুষে নেয় এবং ডান আংটি দিয়ে স্টেলার দিকেই সেই প্রচণ্ড আক্রমণ ফিরিয়ে দেয়। আঘাতে স্টেলা ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। জিম্মিদের প্রাণ বাঁচানোর শর্তে বিশো স্টেলাকে সম্পূর্ণ নগ্ন হয়ে হাঁটু গেড়ে তার কাছে ক্ষমা চাইতে বলে।
লুকিয়ে লুকিয়ে ইক্কি এবং নাজি এই জঘন্য দৃশ্য দেখছিল। স্টেলার এই অপমান দেখে ইক্কির আগে ফেটে পড়ে এবং ছুটে যেতে চায়, কিন্তু নাজি তার শ্যাডো বাইন্ড দিয়ে ইক্কিকে আটকে রাখে, কারণ তারা শিজুকোর ম্যাজিক্যাল ব্যারিয়ার তৈরির জন্য অপেক্ষা করছিল। অবশেষে শিজুকো তার জাদুকরী ক্ষমতা দিয়ে ওয়াল অফ ওয়েভস বা জলের দেয়াল তৈরি করে ফেলে। ঠিক সেই মুহূর্তে ইক্কি তার ইত্যসুরা ক্ষমতা ব্যবহার করে। সে তার কালার রেকগনিশন বা রং চেনার শক্তিকে কাজে লাগিয়ে চারপাশের তথ্য প্রসেস করে। সেকেন্ডের ভগ্নাংশে তার সপ্তম গোপন তরবারি রেক্কো দিয়ে এক কোপে সে বিশোর হাত কেটে ফেলে। ঠিক তখনই কিছু জিম্মি হওয়া ডামি বের হয়ে আসে এবং জিম্মিদের মাথায় বন্দুক ধরে, কিন্তু কুরিহারা নামের একজন অদৃশ্য ক্ষমতাধারী ব্যক্তি তার জাদুকরী শক্তি দিয়ে ডামিগুলোকে মেরে ফেলে। স্টেলা রেগে যায়, কারণ কুরিহারা তাদের সব কৃতিত্ব ছিনিয়ে নিয়েছে এবং ইক্কিকে অপমান করেছে। কিন্তু কুরিহারা হাসতে হাসতে ইক্কিকে বলে স্টেলাকে জানাতে যে সে আসলে ভয় পালিয়ে এসেছে। যাওয়ার আগে সে 7 স্টার ব্যাটল ফেস্টিভ্যালের কথা মনে করিয়ে দেয়। অবশেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত 7 স্টার ব্যাটল ফেস্টিভ্যাল। স্টেলা তার প্রথম ম্যাচে মুখোমুখি হয় মোমোতানির, যাকে সবাই হেভি ট্যাঙ্ক বলে ডাকে। মোমোতানির বর্মের নাম ছিল গলিয়াথ, কিন্তু স্টেলা তার প্রচণ্ড ফায়ার পাওয়ার দিয়ে চারপাশের তাপমাত্রা এতটাই বাড়িয়ে দেয় যে মোমোতানি বর্মের ভেতরে গরমে টিকতে না পেরে হার মেনে নেয়। স্টেলার অসাধারণ বিজয় হয়। এদিকে ইক্কি পুরো ফেস্টিভ্যাল জুড়ে কুরিহারার ম্যাচগুলো মনোযোগ দিয়ে দেখছিল তার টাইমিং বোঝার জন্য। কুরিহারা তার অদৃশ্য ক্ষমতা ব্যবহার করে নিজেকে পুরোপুরি লুকিয়ে ফেলতে পারত। অবশেষে ইক্কি এবং কুরিহারার ম্যাচ শুরু হয়। কুরিহারা তার অদৃশ্য ক্ষমতা ব্যবহার করে নিরাপদ দূরত্ব থেকে ইক্কির শরীরে একের পর এক তীর ছুঁড়তে থাকে। ইক্কি কিছুই দেখতে পাচ্ছিল না এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। কুরিহারা তাকে নিয়ে মজা করতে থাকে এবং তাকে এ ফ্র্যাঙ্ক বা সবচেয়ে দুর্বল ছাত্র বলে অপমান করে। সে ইক্কির শরীরে আরও তীর বিদ্ধ করে তার একটি অর্গান ছিঁড়ে ফেলার উপক্রম করে। ইক্কি যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, গ্যালারি থেকে স্টেলা চিৎকার করে তাকে সাহস যোগায়। স্টেলার কথায় ইক্কি ঘুরে দাঁড়ানোর শক্তি পায়। সে তার ইত্যসুরা ক্ষমতা ব্যবহার করে তার শরীরে বিদ্ধ হওয়া তীরের আঘাত, কোণ, গভীরতা এবং ব্যথার ক্রম নিখুঁতভাবে হিসাব করতে শুরু করে। এই অসাধারণ হিসাবের মাধ্যমে ইক্কি বের করে ফেলে কুরিহারা ঠিক কোনো জায়গায় লুকিয়ে আছে। নিজের স্টিল সোর্ড হাতে ইক্কি তীব্র বেগে ছুটে যায় এবং কুরিহারার পারফেক্ট ভিশন ভেঙে চুরমার করে দেয়। এক দুর্দান্ত জাদুকরী আঘাতে সে তার শত্রুকে কুপকাত করে এবং প্রমাণ করে দেয় যে সে একাডেমির সবচেয়ে দুর্বল ছাত্র হয়েও কতটা ভয়ঙ্কর হতে পারে। কিরিহারাকে হারানোর পর ইক্কির তরবারি তার মুখ থেকে মাত্র 1 মিলিমিটার দূরে থেমেছিল। কিরিহারা ভয় একেবারে শেষ। সাথে সাথেই ম্যাচ জিতে গেল আমাদের হিরো ইক্কি। যে ছেলেকে সবাই এফ র্যাঙ্ক বলে হ্যাও করত, সে এখন প্রথম অফিসিয়াল ব্যাটল জিতে ইতিহাস বানিয়ে দিল। অডিয়েন্স তো পুরো পাগল। কিন্তু মামা লিমিট ব্রেক করাই তো সুরা পাওয়ার ব্যবহার করার কারণে ইক্কির শরীরের সব এনার্জি জিরো হয়ে গেল। তাই তাকে তাড়াতাড়ি মেডিকেল রুমের আইপিএস ক্যাপসুলে পাঠানো হলো। আর সেখানে কে থাকবে? আমাদের হট অ্যান্ড সুইট রানী স্টেলা। ইক্কি ক্যাপসুল থেকে বের হয়ে রাতের আধারে ডিরেক্ট কনফেশনটা করেই দিল। স্টেলা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার জীবনে তুমি আছো বলে আমি অনেক খুশি। স্টেলাও তো প্রেমে দেওয়া না, তাড়াতাড়ি ছেলেটার গালে একটা জ্বলন্ত চুমু খেয়ে নিল। ইক্কি বলল সে স্টেলার সাথে ফাইনাল ব্যাটল খেলতে চায় আর হাইয়েস্ট নাইট হতে চায়। এইভাবে পঞ্চম ম্যাচও জিতে আমাদের হিরো এখন আনক্রাউন্ড কিং। হিরো পপুলার হলে বড় ভাইদের তো জ্বলবেই। কিছু জুনিয়র ছাত্র আসল ইক্কির কাছে তরবারি চালানো শিখতে, কিন্তু সিনিয়ররা এটা মেনে নিতে পারল না। তারা ভাবল একটা এ ফ্র্যাঙ্কের কাছে জুনিয়ররা কেন যাবে? তারা আসল হিরোকে অ্যাটাক করতে। কিন্তু আমাদের বস ইক্কি তার কোনো ম্যাজিক্যাল ডিভাইস ছাড়াই এমনি হাত পা দিয়েই তাদের ধোলাই করে সাফ করে দিল। সিনিয়ররা তো ভয় একদম মেরে গেল। শেষে তারা ইক্কির পায়ে পড়ে বলল, ভাই, আমরাও এখন থেকে তোমার কাছেই তরবারি শিখব। এরপর ইক্কি সবাইকে নিয়ে পুলে গেল ট্রেনিং এর জন্য। পুলে তো স্টেলা আসলে একদম জোস একটা বিকিনি পরে। তার ইচ্ছে ছিল ইক্কির সাথে একটু একলা রোমান্টিক টাইম কাটাবে, কিন্তু আমাদের মাথামোটা হিরো তো ট্রেনিং নিয়ে বিজি। তখনই কাগামি পানি থেকে উঠে স্টেলাকে জিজ্ঞেস করে, কি গো, তোমাদের রিলেশন কত দূর? স্টেলা শরমে মুখ লুকিয়ে বলে, 2 সপ্তাহ ধরে তো আমাদের মধ্যে একটু টাচও হয় নাই। কাগামি তো একটু নোটি উপদেশ দিয়ে বলল, ছেলেরা এখন একটু নন অ্যাগ্রেসিভ মেয়ে পছন্দ করে। তুমি একটু খোলো, একটু ওপেন আপ হও, নাইলে কিন্তু ছেলে পালায় যাবে। এরপর ইক্কি আসল বলল বিকিনিতে তাকে খুব জোস লাগতেছে। স্টেলা ভাবল ইক্কি বোধহয় তাকে লাইন মারতেছে, কিন্তু ইক্কি তো তার শক্তির হিসাব নিয়ে কথা বলছিল। একটু হাত ধরা নিয়ে ঝামেলা হলো, কিন্তু শেষে আবার চুমুচুমি দিয়ে দুজনের মধ্যে সব রোমান্স ঠিক হয়ে গেল। এরপর শুরু হলো ম্যাচ। ইক্কির অপোনেন্ট ছিল রেন তোমারু, যার স্পিড ফিজিক্যাল লিমিটের ওপরে, কিন্তু ইক্কি তাকে থামিয়ে হারিয়ে দিল। আরেকদিকে স্টেলা নামল ইকাজুজি সাইজোর বিরুদ্ধে, যার ওয়েপন আমদা তো যত সুইং করে তত ভারী হয়। কিন্তু আমাদের এই র্যাঙ্ক নাইট স্টেলা তার সব স্পেশাল ট্রিক ভেঙে ওয়েপন চূর্ণ বিচূর্ণ করে দিল। এরপর শিজুকু তো আবার ইক্কিকে নিয়ে জ্বালা পোড়া শুরু করলো। বলল,
আমি ইক্কির পাশে ঘুমাবার নার্স করব। স্টেলা এটা শুনে আবার চরম জেলাস। অ্যালিস ধরল এক স্টকারকে, যে কিনা 1 সপ্তাহ ধরে ইক্কির পিছু নিতে ছিল। সে আসলে তলোয়ারধারী এক মেয়ে, নাম তার আয়াশে আয়াতসুজি, লেজেন্ডারি সামুরাই কাইতো আয়াতসুজির মেয়ে। ইক্কি তার বাবার ফ্যান ছিল, তাই তাকে দলে নিয়ে ট্রেনিং শুরু করলো। এখন আসল সায়েন্টিফিক মজা। ইক্কি তার পা ধরল আর একটু শিফট করে ফর্ম ঠিক করলো। ইক্কি বলল, মেয়েদের পেলভিস চওড়া হয় প্রেগন্যান্সির জন্য, তাই তাদের জয়েন্ট আর হিপ ফ্লেক্সিবিলিটি ছেলেদের থেকে বেশি হয়। তুমি তোমার লোয়ার বডি দিয়ে অ্যাটাক গ্রহণ করো। আয়াসে তো এটা শেখার পর সুপার ফাস্ট হয়ে গেল, আর স্টেলা আড়াল থেকে এসব দেখে আবার রাগে ফুটতে লাগলো। এরপর তারা রেস্টুরেন্টে গেল ডিনার করতে, কিন্তু কিছু গুন্ডা শান্ত শিষ্ট আয়াসেকে উত্তক্ত করা শুরু করলো। তাদের লিডার ছিল কুরাউদো, যে 7 স্টারের টপ 8-এ আছে। ইক্কি থামাতে গেলে কুরাউদো ইক্কির মুখে কাচের বোতল ভেঙে দিল। স্কুল থেকে বহিষ্কার হবার ভয়ে ইক্কি মুখ বুজে সব সহ্য করল, কিন্তু কোনো পাল্টা অ্যাটাক করল না। খেলার আসল টুইস্ট এখানে, রাতের 3টায় আয়াসে ইক্কিকে বিল্ডিং 11-এর ছাদে দেখা করতে। ইক্কি সেখানে গেলে আয়াসে বলল, ভার্মিলিয়নের আগে আমার সাথে তোমাকে ফাইট করতে হবে, তুমি আমাকে হারাতে পারবে না। এই বলে সে হঠাৎ ছাদ থেকে লাফ দিল। ইক্কি তাকে বাঁচাতে বাধ্য হয়ে তার দিনে মাত্র একবার ব্যবহার করা লিমিটেড পাওয়ারিত্ব সুরা ব্যবহার করে ফেলল। আর এটাই ছিল আয়াসের ডার্টি ট্র্যাপ। আয়াসে চাইছিল ইক্কি যাতে তার সব এনার্জি শেষ করে ফেলে অফিসিয়াল ম্যাচের মাত্র 10 ঘন্টা আগে। আয়াসে বলল সে যেমন করেই হোক জিততে চায়। এখন এনার্জিলেস অবস্থায় আমাদের হিরো কিভাবে কালকে টুর্নামেন্টে লড়বে।